ড্যানি, স্ট্যাটিস্টিক্যাল কম্প্যারিজন, নর্মালাইজেশন। তো ড্যানি মার্টিনেসকে নিয়ে আমি ছোট ছোট কিছু অডিও তৈরি করেছি এবং আমার চ্যাট ফোরামে আলোচনা হয়েছে বেশ কিছু। তো অনেকে দেখছি আমি ইউটিউবে যেখানে আপলোড করি অডিওগুলো, সেখানে কিছু মন্তব্য করছেন। তো সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু কিছু আলোচনা করেছি। তো একটা বিষয় নিয়ে মনে হয় আলোচনাটা প্রয়োজন। সে বিষয়ে কেউ কেউ সঠিক মন্তব্য করেওছেন। এই জন্য আলোচনাটা প্রয়োজন যে এইটা কিন্তু এটা এমন একটা বিষয় যেটা জীবনের সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য। আমি দেখছিলাম অনেকে একটা স্ট্যাটিস্টিক্যাল চার্ট ফার্ট দিয়ে দিচ্ছে, সেখানে কম্পেয়ার করছে ড্যানি আর মিগেল কে কতগুলো চান্স ক্রিয়েট করেছে। সেখানে দেখাচ্ছে ড্যানি এগিয়ে রয়েছে মিগেলের থেকে। দেখুন, এখানে ড্যানি এগিয়ে আছে কি পিছিয়ে আছে এই কম্প্যারিজনটাই বেকার। মানে জানি অনেকে এই স্কোর সেই স্কোর, এখন বিভিন্ন ডিজিটাল স্কোর মাধ্যম আছে যেখানে স্কোরিং করা হয়। তো সেই প্রসঙ্গে আমার চ্যাট ফোরামেই আমার অতি পরিচিত আমেরিকায় বসবাসকারী এক ইস্ট বেঙ্গল ফ্যান বলেছিলেন যে স্ট্যাটিস্টিক্যাল স্কোরিংগুলো কিছু কিছু স্পোর্টের ক্ষেত্রে মানে একটা যথাযথ আপনাকে একটা ইঙ্গিত দেয় একজনের পারফরমেন্স সংক্রান্ত। যেমন একটা ক্রিকেটের ক্ষেত্রে বা আপনার বাস্কেটবলের ক্ষেত্রে মোটামুটি একটা ওখান থেকে আপনি একটা আইডিয়া করতে পারবেন। কিন্তু ফুটবল এমন একটা গেম, খেলা, যেখানে এই স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো কার্যকরী নয়। এটা প্রথমে সেই আমাকে বলেছিল এবং আমি সহমত পোষণ করেছিলাম। উদাহরণটা দিচ্ছি, ধরুন মাঝমাঠে বল ধরল মিগেল, মাঝমাঠে বল ধরল মিগেল, সেখানে মিগেলের কাছে ধরুন ডান দিক বাঁ দিক দুদিক পাস দেওয়ার অবকাশ রয়েছে বা অপরচুনিটি রয়েছে বা স্কোপ রয়েছে। মিগেল ধরুন সেই বলটা ধরে ধরে এগোতে থাকলো, নিজের কাছে বলটা রেখে দিল একটা পারিবারিক সম্পত্তি ভেবে। তারপর বলটা হুমড়ি খেয়ে পড়ে গেল, পাসটা দিতে পারলো না। এই পাসটা মিগেল দিতে পারলো না, আবার ধরুন কিছুক্ষণ 5 মিনিট বাদে মিগেল বলটা পেল, বলটা পেয়ে সে ড্রিবল করে এগিয়ে গেল, এইবার সে একটা পাস দিয়ে দিতে পারলো। তো দ্বিতীয়বার সে যখন পাসটা দিল, সেটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেল যে 1। কিন্তু আগের বার সে যে একটা পাস দিতে পারলো না, সেটা কিন্তু -1 হলো না। এই যে অপরচুনিটি লস, আপনি যে সুযোগের সদ্ব্যবহার করছেন না, সেইটা এই স্ট্যাটিস্টিক্যাল মডেলে ক্যাপচার হয় না। আপনি কি করছেন সেটা ক্যাপচার হয়, কি করতে পারলেন না সেটা ক্যাপচার হয় না। বলবেন মানে কোনো এই যে বিভিন্ন সোফা কোড থেকে শুরু করে বিভিন্ন যেসব সোফা স্কোর থেকে শুরু করে বিভিন্ন যে মার্কিং সিস্টেম আছে, সেখানে অপরচুনিটি লস কোথাও কি অ্যাসেস করা হয়? কোথাও হয় না। এবার ধরুন একটা কমতি টিম, ড্যানি মার্টিনেস, সেখানে তার আশপাশে অনেকে সঠিকভাবে সেটা তুলেও ধরেছেন তাদের মন্তব্যে বা বিভিন্ন জায়গায় তাদের আলোচনায়। মানে মিগেল মিগেল ড্যানিকে নিয়ে তো বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তো আমি সেখানে একটু নজর রাখি। তো এইটা অনেকেই ঠিকঠাক ধরেছেন যে ড্যানি মার্টিনেজের আশপাশে যারা খেলেছে পাঞ্জাবে, রিকি শাবং থেকে শুরু করে আনকোরা অল্প বয়সী অনভিজ্ঞ ছেলেপিলে, তাদের সাথে খেলেও কিন্তু ড্যানি অনেক স্কোর ক্রিয়েটিং অপরচুনিটি তৈরি করেছে। তো ধরুন একটা ম্যাচে আশপাশে কমতি প্লেয়ার থাকার দরুন ড্যানি হয়তো 5টা থ্রু পাস দিতে পেরেছে। সেখানে মিগেলের আশপাশে অনেক প্রতিষ্ঠিত ভালো প্লেয়ার খেলার দরুন মিগেল হয়তো এরকম 10খানা সিনারিওর মধ্যে নিজেকে পেয়েছিল, সেখান থেকে সে হয়তো 4টে থ্রু পাস দিতে পারলো। তা আপনি এমনি এবার সোফা স্কোর এরকম এগুলো রিভিউ করলে দেখবেন ড্যানি 5 বলছে, মিগেল 4 বলছে। মনে হয় খুব কাছাকাছি বা 5-5 এরকম, 5-4 এরকম। কিন্তু মিগেল যে 10খানা সুযোগ পেয়েছিল থ্রু পাস দেওয়া, সেখান থেকে 10 থেকেও মাত্র 4টে পারলো। আর ড্যানি হয়তো 6টা থেকে 5টা পারলো। এই ব্যাপারটা কিন্তু ক্যাপচার করে না। এবং এই জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। একটা উদাহরণ দেব।
আপনারা যারা আসিয়ান টাইমে থেকে অন্তত ইস্টবেঙ্গলকে দেখছেন, অন্তত আমি তারও আগে থেকে তো দেখছি, তো আসিয়ান ওই যে স্কোয়াডে যে মাইকো কোরোকে ঢুকিয়েছিল সুভাষ ভৌমিক, মাইকো কোরোকে কিন্তু ইস্টবেঙ্গল বিদেশ থেকে আনেনি, মানে নাইজেরিয়া থেকে আনেনি। মাইকো কোরোকে এনেছিল আইটিআই থেকে, ইন্ডিয়ান টেলিকম ইন্ডাস্ট্রিজ, ওদের একটা ছোট্ট ফুটবল ক্লাব ছিল, ব্যাঙ্গালোরে ছিল তখন, ওই অফিস ক্লাব তারা তো খেলতো, সেখান থেকে সুভাষ ভৌমিক নিয়ে এসেছিল। এবার এটা আপনারা সুভাষ ভৌমিকের বিভিন্ন ইন্টারভিউতেও এই তথ্যটা পাবেন। এবং আমরা যারা খেলাধুলো আগে থেকেই ফলো করছি, আমরা তো জানি, মানে আমাদের সময়ই তো মাইকো ওকোরো এসেছিল। তো মাইকো ওকোরো যখন আইটিআইতে খেলতো, না সুভাষ ভৌমিক চিনতো ওকে, না সমর্থকরা চিনতো, তখন অত ভালো কভারেজও ছিল না। ওই কিছু কিছু ম্যাচ দেখাতো টিভিতে, বেশিরভাগ ম্যাচই দেখাতো না। তো মাইকো ওকোরো কেমন সেটা না ইস্টবেঙ্গল সমর্থকরা জানতো, না সুভাষ ভৌমিক নিজেও জানতো। ঘটনাচক্রে সুভাষ ভৌমিকের কাছে খবর যায় এবং সুভাষ ভৌমিক মাইকো ওকোরোকে আইটিআই থেকে নিয়ে আসে। তারপর ইস্টবেঙ্গলের ওরকম একটা তারকা খচিত টিমে মাইকো ওকোরো আসার পর মাইকো ওকোরো তার ঝলক বা তার কেরামতি দেখায়। তার মানে কি মাইকো ওকোরো বদলে গেল? না, মাইকো ওকোরো আশপাশে তার আগের মরশুমে ওরকম কমতি প্লেয়ারদের নিয়ে সে যতটা পেরেছে করেছে। পরবর্তী মরশুমে সে যখন ইস্টবেঙ্গলে এসছে, তখন সে মাইকো ওকোরোকে আমরা পূর্ণরূপে পেলাম, তার আশপাশে যেহেতু তখন তারকা খচিত টিম। তো ড্যানি মার্টিনেজকে যখন আপনি তুলনা করবেন মিগেলের সাথে, এটা ভাববেন যে মিগেল যে টিমটাতে ছিল গত বছর, সেই টিমটার কীরকম তার ভ্যালু ছিল, অভিজ্ঞতা বলুন, দামে বলুন, নামে ভারে। আর পাঞ্জাব কীরকম একটা টিম ছিল। এবার এইটা যে শুধু ড্যানির ক্ষেত্রে প্রযোজ্য বা মাইকো ওকোরোর ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা কিন্তু জুনিয়র ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনারা অনেকেই কোনো একটা জুনিয়র ছেলে সিনিয়র টিমে গিয়ে খেলে যাচ্ছে দিনের পর দিন, তার সাথে তুলনা করেন একটা জুনিয়র ছেলে যে সুযোগই পেল না। সেটা ঠিক নয়। একটা জুনিয়র ছেলে যে এত দিনের পর দিন কলকাতা ফুটবল লিগ খেলছে বা আরএফডিএল খেলছে, তাকে আপনি যথাযথ সুযোগটাই দিলেন না। এই কাজটা কিন্তু ভালো ভালো কোচরা করে না, যারা ডেভেলপমেন্টে ভালো কাজ করে। যেমন মানলো বা যে কোনো এরকম প্রচুর নাম আছে, ওয়েন কোয়েল থেকে শুরু করে যে পাঞ্জাবের কোচ, এরকম একাধিক, আলেহান্দ্র ছিল, এরা সবাইকে সমান সুযোগ দিত। সবাই মানে সব যোগ্য ব্যক্তিকে, সমস্ত যোগ্য অল্প বয়সী প্লেয়ারদেরকে সমান সুযোগ দিত। তারপর ঠিক করতো কে ভালো কে মন্দ। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি বিগত বেশ কয়েকটা মরশুমে, যারা যোগ্য তারা অনেকেই সুযোগ পায়নি নিজেদের প্রমাণ করার সিনিয়র টিমে। তো এই ব্যাপারটা যদি সমাধান করতে পারে সমস্যাটা ইস্টবেঙ্গলের কর্মকর্তারা, তাহলে ইস্টবেঙ্গল ভালোই লাভবান হবে। কেননা ইস্টবেঙ্গল তার যে টোটাল বাজেট, তার ম্যাক্সিমাম পার্সেন্টেজটা ভালো বিদেশি চয়নের পেছনে ব্যয় করতে পারে। আর রিজার্ভ বেঞ্চ বা মানে ব্যাকআপ এর ক্ষেত্রে নিজস্ব প্লেয়ারদেরকে ব্যবহার করতে পারে। গত মরশুমে যেমন মার্তান্ড রায়না রামসাঙ্গাকে শঙ্খধ্বনি দিয়ে নিয়ে এসেছিল। ঘটনাচক্রে আজকে দেখলাম ইনস্টাগ্রামে একটা স্টোরি পোস্ট করেছে, সিংটো বোধহয় চলে যাচ্ছে অন্য কোথাও। কেন এনেছিল? আপনি মানে পয়সা দিয়ে একটা ধেড়ে দুটো ছেলেকে নিয়ে এলেন, তারপর তাদেরকে 1 মিনিটও খেলানোর মতন সৎসাহস থাকলো না, মানে তাদের এতটাই দক্ষতার মান, তাদের এমনটাই। এই 1 মিনিট খেলানোর জন্য তো আপনার বাইরে থেকে প্লেয়ার আনার দরকার নেই না। আপনি এত খরচ করে আপনার কলকাতা ফুটবল লিগের টিম চালান, আরএফডিএল চালান, এই 1 মিনিট 2 মিনিট খেলার জন্য সেখানে কিন্তু যথেষ্ট যোগ্য প্লেয়ার আছে। এবং সেইভাবে ভাবলে, যে বললাম না, ইকুয়াল অপরচুনিটি দিয়ে আপনাকে নর্মালাইজ করতে হবে। নর্মালাইজ করে তো আপনাকে কম্পেয়ার করতে হবে না। একজনকে আপনি সুযোগই দিলেন না, সে কলকাতা ফুটবল লিগে খেলে যাচ্ছে। আরেকজনকে আপনি প্রচুর সুযোগ দিলেন আইএসএল স্কোয়াডে,
তারপর আপনি তুলনা করছেন, ব্যাপারটা অনৈতিক হয়ে যায়, তাই না? টেকনিক্যালিও ব্যাপারটা ইনকারেক্ট। আপনি এথিক্স ছাড়ুন, টেকনিক্যালিও আপনি যদি মানে এই ধরনের ফিল্ডে কাজ করেন যেখানে আপনাকে কম্পেয়ার করতে হবে ডেটা, সেই ডেটা আপনি ওরকম কম্প্যারিজন করলে অডিটার সেই বা কোয়ালিটি সেই ডেটা গ্রহণ করবে না, কারণ আপনি নর্মালাইজ করেননি দুটোকে। আপনাকে নর্মালাইজ করতে হবে, মানে ইকুয়াল অপরচুনিটি ইকুয়াল লেভেলে এনে তারপর আপনাকে কম্পেয়ার করতে হবে। এই যে সেই জন্য মিগেলের কি পারফরমেন্স আর ড্যানি মার্টিনেজের কি পারফরমেন্স, সেটা তুলনা করার সময় আপনি শুধু ওই সোফা স্কোর বা এখান থেকে ওখান থেকে কিছু ডিজিটাল নাম্বারস নিলে হবে না। আপনাকে কিন্তু পুরো ব্যাপারটাকে মাথায় রাখতে হবে যে কী পরিস্থিতিতে, কী পরিবেশে, কাদের পাশে নিয়ে কে কীরকম পারফর্ম করেছে, কে কী পারেনি, সেটা খুব ইম্পর্টেন্ট। এই যে পরিবেশ পরিস্থিতি এগুলো তো রয়েছেই, ফ্যাক্টরসগুলো। এটা ছাড়াও কে কতগুলো অপরচুনিটি লস করেছে। একবার আপনার এখন এই ইস্টবেঙ্গলের ম্যাচ বা পাঞ্জাবের ম্যাচ এগুলো একটু ভালো করে দেখুন, দেখে নিজেদের খাতা কলম নিয়ে বসুন যে কে কতগুলো সুযোগ নষ্ট করেছে। একটা ভালো মুহূর্ত, সেই মুহূর্তে একটা বল রিলিজ করে দিলে একটা সুন্দর একটা আক্রমণ সৃষ্টি হয়, সে আক্রমণ সৃষ্টিটা করতেই পারলো না মিগেল, আর সেখানে ড্যানি মার্টিনেজ করলো। সেখানে মিগেল কিন্তু কোনো নেগেটিভ মার্কিং পায় না, তার কারণ ওই মার্কিং সিস্টেমেই এই ফ্যাক্টরগুলো ভাবা হয়নি। সকলে ভালো থাকবেন।